আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, যিনি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, এবং যারা এই প্রতিষ্ঠান পর্ষদের সাথে জড়িত ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা এবং সামনে উপস্থিত তরুণ সমাজ এবং আমাদের প্রিয় সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার সাথে অভ্যাগত আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি একটি প্রায়োগিক, একটি সময় উপযোগী অনুষ্ঠান। আমরা মনে করি যে কোনো পরিবর্তনে শুধু এদেশের নয়, সারা দেশের, সারা পৃথিবীতে যে কোনো পরিবর্তনে, যে কোনো বিপ্লবে, যে কোনো সংস্কারে, যে কোনো পথ চলায় পরিক্রমায় তরুণ একটি শক্তিশালী শক্তি। বাংলাদেশে ঘটে যাওয়া রিসেন্টলি যে ঘটনা, জুলাই আগস্টের যে বিপ্লব, সেখানে যারা রাজনৈতিক দল ছিল, বুদ্ধিজীবী সমাজ ছিল, শিক্ষক সমাজ ছিল, যারা এদেশের চিন্তাশীল মানুষ যারা ছিলেন, তারা যখন হতাশ হয়ে, তারা যখন মনে করেছিল আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, সকল জড়তাকে, সকল জরাগ্রস্ততাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তরুণরাই প্রমাণ করেছে আমরা পারি। 1947 সালের দেশ বিভাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেসকোর্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে যখন সেই সময়ের গভর্নর জেনারেল পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ ভাষার প্রশ্নে যখন বলল, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন যারা দাঁড়িয়ে গেল তারা ছিল তরুণ। ওই সময়ের সামনের সারিতে যারা বোদ্ধা বুদ্ধিজীবী এবং যারা শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বসেছিলেন, তারা চুপ করে বসেছিলেন, কিন্তু যারা পিছন থেকে দাঁড়িয়ে গেল তারা ছিল তরুণ, তারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এদেশের স্বাধীনতার জন্য যারা চিন্তা করেছে নিউক্লিয়াস, তারা ছিল তরুণ, তখন তাদের বয়স 20-22 বছর। এবং বিভিন্ন পরিক্রমায় 62-র সেই শিক্ষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা ছিল তরুণ। এবং 90-র আন্দোলনে যে স্বৈরাচারের বিরুদ্ধে যারা সোচ্চার কণ্ঠে রাজপথ প্রকম্পিত করেছিল তারা ছিল তরুণ। এবং একটা তরুণের পক্ষেই সম্ভব যিনি তার নগ্ন দেহে, তার পিছনের পৃষ্ঠদেশে লিখতে পেরেছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। কোন 40-এর উপরের বয়সের মানুষ অথবা 50-এর উপরের মানুষ কিন্তু সেই সময় এই দুঃসাহসিক কাজটি করতে পারেনি। তখন সেই সময়ের পাটমন্ত্রী ছিল লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম। তখন পুলিশকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, এই যুবকটিকে, একে গুলি করো। তো সেই দিন গুলিকে যিনি গুলি মনে করেন নাই, সেই রক্তের, রাজপথ রঞ্জিত রক্তের বিনিময়ে সেই দিনে স্বৈরাচারের পতনের ভিত রচিত হয়েছে। নূর হোসেনের রক্ত শুধু নূর হোসেনের রক্ত ছিল না, নূর হোসেনের পবিত্র রক্ত সেদিন সূচনা করেছিল এদেশে স্বৈরাচারের কখনো স্থান থাকতে পারে না। মুগ্ধ আবু সাঈদ রক্ত দিয়েছে, কিন্তু মুগ্ধ আবু সাঈদের রক্ত আমাদের জন্য একটি শিক্ষা দিয়েছে, যে জাতিকে মুক্ত করতে, জাতিকে রাহুগ্রাস থেকে বাঁচাতে, জাতিকে জালিমের হাত থেকে বাঁচাতে রক্ত দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আবু সাঈদের রক্ত, মুগ্ধের রক্তই হাজার হাজার মানুষকে দাঁড়াতে সক্ষম করেছিল। কিছুক্ষণ আগে একজন বক্তা বলেছিলেন যে শয়তান কিভাবে পালায় আমরা দেখেছি।
আমরা প্রৌঢ়রা দেখেছি তরুণরা কিভাবে দাঁড়ায়, আমরা দেখেছি তরুণরা কিভাবে উদ্দীপনা সৃষ্টি করতে পারে, তরুণরা কিভাবে তারুণ্য সৃষ্টি করতে পারে। আমরা আজকের এই উৎসবের দিনে মডেল স্কুল অ্যান্ড কলেজ যে উৎসবের আয়োজন করেছে, এই আয়োজনে সবার সাথে সংহতি প্রকাশ করে প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসাবে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একজন প্রতিনিধি হিসাবে আমরা আজকের এই দিনে তরুণদেরকে স্যালুট জানাতে চাই। আমরা স্যালুট জানাতে চাই মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের সকল তরুণদের। আমরা তাদেরকে স্যালুট জানাতে চাই যারা প্রৌঢ় এবং প্রৌঢ়ত্ব, যারা বৃদ্ধ কিন্তু চেতনায় যারা তরুণ, এবং যারা তারুণ্যকে ধারণ করেন অবয়বে নয়, চিন্তায়, মননে, ধ্যানে জ্ঞানে যারা তারুণ্যকে ধারণ করেন, আমরা তাদেরকে স্যালুট জানাতে চাই। মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ একটি সময় উপযোগী এবং একটি সুন্দর আয়োজন করেছে। আমি কৃতার্থ এবং আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা আমাদেরকে স্মরণ করেছেন, এই ধরনের একটি অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে আমরা প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমি বলতে চাই যে শুধু এই রিসেন্ট পাস ঘটনা পরিক্রমা নয়, ইতিহাসের সকল বিপ্লব নয়। আপনারা জানেন যত রেনেসা হয়েছে পৃথিবীতে, সব রেনেসার থিঙ্ক ট্যাঙ্ক এবং রেনেসার যত সৈনিক, রেনেসার যত অগ্রপথিক, সব ছিল তরুণরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাবেন, যখন মক্কা তার জন্য অনুর্বর জায়গা, মক্কায় কোনো ক্রমে আর তার বসে থাকার, মক্কায় আর বসবাসের কোনো সুযোগ নেই। ইসলামী দাওয়াতের পথে যখন তিনি বারবার হোঁচট খাচ্ছিলেন, যখন তিনি রক্তাক্ত হচ্ছিলেন, যখন তিনি লাঞ্ছিত হচ্ছিলেন, যখন তিনি নিগৃহীত হচ্ছিলেন, তখন একটি প্রতিনিধি দল আসলো মদিনা থেকে। 7 জনের একটি প্রতিনিধি দল, এবং 7 জনেই ছিল তরুণ যুবক। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হলেন। তারা বললেন, হে আল্লাহ রসুল, আমরা আপনাকে আশ্রয় দিতে চাই, আমরা আপনাকে মদিনায় দিতে চাই, যেটিকে ইসলামের ইতিহাসে আখাবার প্রথম বায়াত বলে। একজন বরেণ্য সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুলের চাচা, তিনি ওই 7 জন যুবকের দিকে তাকিয়ে বলেছিলেন, এই ছেলেরা, তোমরা কি জানো তোমরা কোন ঝুঁকিপূর্ণ একজন মানুষকে আশ্রয় দিতে চাচ্ছ, এবং যার কারণে তোমাদের গোটা পৃথিবী তোমাদের শত্রু হবে? তোমরা কি এটা বুঝে তাকে তোমরা এই কথা বলতেছ? এই আমানতের ভার কি তোমরা সহ্য করতে পারবে? তখন তাদের প্রত্যেকেই দাঁড়িয়ে বলেছিল যে আমরা যদি সংখ্যায় একাই হই, আমরা ন্যায়ের পক্ষে, নীতির পক্ষে, আদর্শের পক্ষে এবং আল্লাহর রসুলকে রক্ষা করার ক্ষেত্রে যদি আমরা সংখ্যায় একজন হই, গোটা পৃথিবী যদি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমরা একাই গোটা পৃথিবীর বিপক্ষে লড়ব। আমরা একেই বলে তারুণ্যের শক্তি। সেদিনের সেই শপথ, সেদিনের তরুণদের সেই দৃঢ়তা যদি না থাকতো, আজকে ইসলামের ইতিহাস অন্যভাবে লেখা হতো। আজকে হয়তো সিরাতের ইতিহাস অন্যভাবে লেখা হতো, আজকে হয়তো ইসলামকে অন্যভাবে ব্যাখ্যা করতে হতো। তরুণরাই পারে। বদরের প্রান্তরে যারা দাঁড়িয়ে গেল, তারা সবই প্রায় তরুণ ছিলেন। যারা রক্ত দিলেন তারা সবাই তরুণ ছিলেন। তা আমরা বিশ্বাস করি যে তারুণের এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। আবু সাঈদ মুগ্ধের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমাদের শপথ একটি, জরাগ্রস্ত এই সমাজকে, ঘুরে ধরা এই সমাজকে, দুর্নীতিগ্রস্ত এই সমাজকে জাপটে ধরে যারা রাখতে চায়, আঁকড়ে ধরে যারা রাখতে চায়, তাদের হাত থেকে একটি নতুন বাংলাদেশ, একটি রূপান্তরিত বাংলাদেশের আমরা সূচনা করব। আমরা মানুষের জন্য কাজ করতে চাই,
আমরা দেশের জন্য কাজ করতে চাই, আমরা তরুণদের সম্মান রাখতে চাই। আজকে যদি যারা অগ্রপথিক আছেন, যারা পৌর আছেন, যারা সিনিয়র সিটিজেন আছেন, তারা যদি সিদ্ধান্ত নিতে ভুল করে, ইতিহাস অন্যভাবে লেখা হবে। বারবার আবু সাইদ মুগ্ধ হয়তো রক্ত দেবে না, কিন্তু বারবার আবু সাইদ মুগ্ধের চেতনা আমাদের কাছে বারবার ফিরে আসবে। আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা সেই রক্তের ঋণ কিভাবে পরিশোধ করব, আমরা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজাবো, আমরা যারা শিক্ষক আছি শিক্ষাকে আমরা পণ্যে পরিণত করব কি করব না, আমরা শিক্ষকের ছাত্রদেরকে নিজেদের সন্তান হিসাবে আমরা তাদেরকে শিক্ষা দেব কি দেব না, আমরা ক্লাসরুমে পাঠদানের পরিবর্তে আমাদের বাচ্চাগুলিকে আমাদের সেই কোচিং সেন্টারে আমরা তাদেরকে ডাকবো কি ডাকবো না, সেই সিদ্ধান্ত নেওয়ার আজকে সময় শিক্ষকদের। শিক্ষকরা দরিদ্রতাকে অহংকার মনে করে না, দরিদ্রতাকে অভিশাপ মনে করে, সেটি আজকে সিদ্ধান্ত নেওয়ার সময়। শিক্ষকরা যদি প্রাচুর্য যদি শিক্ষকদের হাতছানি দেয়, তাহলে শিক্ষক আর শিক্ষক থাকে না। সেই প্লেটোর বিখ্যাত উক্তি, ভলে অফ পিপল who will be enlightened with the spirit of education and will disseminate the education, but will never try to get any remuneration from the society. That's are called the teacher. একজন আলোকিত মানুষ যারা জ্ঞান বিতরণ করবে কিন্তু সমাজ থেকে কিছু তারা চাইবে না, মানুষের কাছে তারা হাত পাতবে না, তারাই শিক্ষক। আমাদের সময় এসেছে, আমাদের ভাবনার বিষয় এসেছে, এইরকম শিক্ষক আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চাই। শিক্ষকরা যদি ডায়াসে দাঁড়িয়ে বলতে পারে তোমরা আমাকে অনুসরণ করো, তোমরা আমাকে ফলো করো, তোমরা আমার মতো হও। ছাত্ররা যদি ভাবতে পারে হায় আমি যদি এই শিক্ষকটার মতো একজন আদর্শবান মানুষ হতে পারতাম, যারা আমাদেরকে পিতার মতো, আমাদেরকে সন্তানের মতো আমাদেরকে স্নেহ করে, যারা আমাদের পকেটের দিকে তাকায় না, যারা আমাদের মুখের দিকে তাকায়। আজকে সময় এসেছে এরকম শিক্ষক আমাদের দরকার। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য তার বাউন্ডারি ওয়াল নয়, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য অবকাঠামো নয়, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য তার মাঠ নয়, লাইব্রেরি নয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানের বড় সৌন্দর্য, বড় অহংকার, বড় সম্পদ হচ্ছে এক ঝাঁক আলোকিত নিবেদিত প্রাণ শিক্ষক, আলোকিত শিক্ষক। আজকে আমরা শিক্ষকরা আলোকিত মানুষ হিসেবে তাদেরকে আমরা সামনের কাতারে দেখতে চাই। আমরা যারা পিছনে আছি, আমরা যারা জরার চিন্তা করি, আমরা যারা অবসাদের ভারে ভারাক্রান্ত, আমরা আপনার আলোতে আলোকিত হতে চাই। আমরা আপনাদের কাছে শিখতে চাই। A teacher becoming a teacher of any campus or any institution, he can't be confined as the teacher of that specific campus. He can be treated as the teacher of the civilization, teacher of the universe. একজন শিক্ষক এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে যখন ঘোষণা করবেন, তিনি শুধু এই প্রতিষ্ঠানের শিক্ষক নন, তিনি মানবতার শিক্ষক, তিনি সভ্যতার শিক্ষক হয়ে যান। তার হাত ধরেই সভ্যতা একটি প্রজন্ম থেকে আর একটি প্রজন্ম, একটি পরম্পরা থেকে আর একটি পরম্পরায় ট্রান্সফার করবেন, এটি শিক্ষকদের কাছ থেকে প্রত্যাশা। ওয়ালা তাকুলু মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলো না যা তোমরা করো না। আমরা প্রাচুর্যপূর্ণ ফ্ল্যাটের মালিক, বিলাসবহুল বাড়ির মালিক, আমরা বিলাসবহুল গাড়ির মালিক, এরকম শিক্ষক চাই না। আমরা সেই শিক্ষকের কাছে ফিরে যেতে চাই যার পাঞ্জাবিতে তালি দেওয়া ছিল, যার পায়ের গোড়ালি ফাটা ছিল, যে একজোড়া মোজা কিনতে পারত না কিন্তু নীতিতে ছিল অটল। সেই আমরা গুরুর খোঁজে আমরা পিছনে তাকাতে চাই। আমরা ইতিহাসের সেই গুরুর খোঁজ, সেই পণ্ডিতকে খুঁজতে চাই যারা ক্ষুধার্ত ছিল কিন্তু আদর্শ নৈতিকতায় এত শক্তিমান ছিলেন, সমাজ যাদেরকে বারবার ক্রান্তিকালে ফিরে যেতেন। জাতির ক্রান্তিকালে ওই সমস্ত গুরু, ওই সমস্ত শিক্ষকের কাছে বারবার সমাজ ফিরে যেয়ে তাদের অমীমাংসিত প্রশ্নের মীমাংসা করতেন। আমরা সেই টুল পণ্ডিতের কাছে, সেই প্রাচীন ভারতের টুল পণ্ডিতের কাছে ফিরে যেতে চাই।
আমরা প্লেটোর একাডেমিতে ফিরে যেতে চাই, আমরা সেই ডায়াজিনসের সেই জেনোফনের সেই প্রতিষ্ঠানে আড্ডায় ফিরে যেতে চাই, যে আলোয় সমাজ আলোকিত হয়, যে আলোয় ফিলোসফি, যে দর্শনের সমাজ পথ খুঁজে পায়। আপনারা জানেন সক্রেটিস বলেছিল, তার ছাত্র জেনোফনকে বলেছিল, জেনোফন, মানুষ যখন ক্ষুধার্ত হয় তখন কোথায় যায়? জেনোফন বলেছিল হোটেলে যায়। তারা খাবার বিপণিতে যায়, তারা রেস্তোরাঁয় যায়, হোটেলে যায়। যে মানুষ যখন কাতর হয়ে যায়, মানুষ যখন রাস্তা খুঁজে পায় না, মানুষ যখন বিভ্রান্ত হয়, সমাজ যখন দিগ্ভ্রান্ত হয়, ওই সমাজ আলো পেতে কার কাছে যায়? তখন জেনোফন বলেছিল, তখন শিক্ষকের কাছে যায়। আমরা আপনাদের কাছে যেতে চাই, আপনারা উঠে দাঁড়ান, সমাজ আপনাদের কাছে যেতে চায়। 1949 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আজিজুল হক কলেজের যখন প্রিন্সিপাল, তখন ফজলুল হক সাহেবের একে ফজলুল হক পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, তিনি আজিজুল হক কলেজে যাবেন। তিনি প্রিন্সিপালকে বললেন যে সব বিষয়ে কথা বলতে পারে, সব ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, এরকম 5 জন শিক্ষকের লিস্ট আমাকে দেবেন, যারা ফিলোসফিতে জ্ঞান রাখেন, সমাজবিজ্ঞানে জ্ঞান রাখেন, অর্থনীতিতে জ্ঞান রাখেন, যারা সাহিত্যে জ্ঞান রাখেন, এইরকম বহুমাত্রিক জ্ঞানের অধিকারী একজন ব্যক্তি করে 5 জন মানুষের নাম দেবেন। তার জীবনীতে উনি লিখেছেন, এই কম্পিটিশন বাছাই করতে যে আমি হিমশিম খেয়ে গেলাম, আমি আজিজুল হক কলেজে এমন কোন শিক্ষক পেলাম না যাকে আমি বাদ দিতে পারি। এত বহুমাত্রিক পণ্ডিতের এক্সেলেন্স, সেন্টার অব এক্সেলেন্স ছিলেন আজিজুল হক কলেজ। আজকে আজিজুল হক কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি সরকারি গাছ বিধি লঙ্ঘন না করে সেই গাছের টাকা তিনি আত্মসাৎ করেছেন। আজকে প্রশ্ন ওঠে, সরকারি তহবিলের টাকা তিনি কতটা গচ্ছিত রেখেছেন, কতটি তিনি আত্মসাৎ করেছেন। আমরা আপনাদের বিবেকের কাছে সুস্ফোটাতে চাই, আমাদের সন্তানদেরকে আপনারা কোথায় রেখে যেতে চান আপনারা ভাববেন। মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ একটি স্কুল অ্যান্ড কলেজ নয়, শুধু একটি স্কুল অ্যান্ড কলেজ নয়, আমি বিশ্বাস করি এটি বাংলাদেশ। আপনারা 25 বছর পর বাংলাদেশকে কেমন রাখতে চান? আপনার আবু সাইদ মুগ্ধের রক্তের মেঠোগন্ধ এখনো বাতাসে ভেসে বেড়ায়, সেই রক্তের গন্ধের ঋণ, সেই রক্তের ঋণ আপনারা কিভাবে পরিশোধ করতে চান সেই সিদ্ধান্ত নেওয়ার আজকেই আপনাদের ঘোষণার দিন। ভারতের এক সময়ের প্রধানমন্ত্রী নেহেরু, তিনি একটি ক্লাসে ঢুকেছিলেন। তিনি ক্লাসে ঢুকে তার শিক্ষককে জিজ্ঞাসা করলেন, প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলেন, এটা কোন ক্লাস? প্রধান শিক্ষক উত্তর দিলেন, এটা ক্লাস 7। বলছে যে না, আপনি ভুল বলেছেন, এটি ক্লাস 7 নয়, এটি বাংলাদেশ, এটি ভারত। এটি ক্লাস 7 নয়, এটি ভারত। 25 বছর, হোয়াট ইন্ডিয়া উড বিকাম 25 years later, this class will tell now. This class is the reflection of the future India. And you are the headmaster, not only the headmaster of the class 7, you are the creator of the future India. On what way would you like to keep India after 25 years later? 25 বছর পর আপনি ইন্ডিয়াকে কেমন রাখতে চান? আপনি শিক্ষক, প্রধান শিক্ষক, আপনি সেই সিদ্ধান্ত এই ক্লাস 7-এ নিতে হবে। ক্লাস 7-এর এই ছাত্রগুলাকে আমরা ভবিষ্যতের ইন্ডিয়া হিসেবে দেখতে চাই। আমি সেই কথার সাথে রিটারিং উইথ দ্য আর্লিয়ার স্পিচেস অফ Excellency Nehru, I would like to see the campus of this model school and college as the future of the Bangladesh. আমরা এই মডেল স্কুল অ্যান্ড কলেজে ভবিষ্যৎ বাংলাদেশের রিফ্লেকশন দেখতে চাই। আপনারা যারা শিক্ষক আছেন, আপনারা পথ সৃষ্টি করেন, আমাদেরকে পথ দেখান। বাংলাদেশের আজকে সবচেয়ে বড় সমস্যা
আজকে অবকাঠামোর সমস্যা নয়। আজকে আপনাদের লাইব্রেরিতে কয়টি বই আছে আপনি বই কিনতে পারবেন, কিন্তু আপনাদের চিন্তার পরিশুদ্ধতা দরকার। আমাদেরকে ফিরে আসতে হবে সেই চেতনায়, সেই নৈতিকতায়, সেই বিশ্বাসে, সেই মননে, যে মনন চিন্তায় একটি সমাজ, একটি দেশ দাঁড়াতে পারে। এরিস্টটল সেই সক্রেটিসের ফিলোসফি আজ থেকে 3000 বছর আগের দর্শন, যখন ইউরোপের যে কোনো ক্রান্তিতে, ক্রাইসিসে বারবার তাদেরকে পিছনে ফিরে তাকাতে হয়, তাদের দর্শন কোনো না কোনোভাবে ইউরোপকে পথ দেখায়। আপনাদের ফিলোসফি, আপনাদের দর্শন, আপনাদের চিন্তা, আমরা বিশ্বাস করি এই বাংলাদেশকে সকল ক্রান্তিতে, সকল ক্রাইসিসে বারবার পথ দেখাবে। সেই সিদ্ধান্ত আপনারা নেবেন কি নেবেন না, সেটি আপনাদের উপরে ডিপেন্ড করবে। আপনাদের সন্তানকে কিভাবে আপনারা রাখতে চান, আপনারা আপনাদের সন্তানের সামনে কিভাবে দাঁড়াতে চান, সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আমি আর কথা বাড়াবো না। আমাদের বাংলাদেশের যত সমস্যা আছে, আপনারা যদি একটি ওয়ার্কশপ করে যদি সকল পণ্ডিতদেরকে একখানে নিয়ে আসা যায়, বাংলাদেশের সকল চিন্তাবিদকে, বুদ্ধিজীবীদেরকে যদি একটা জায়গায় নিয়ে আসা যায়, যদি তাদেরকে প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সমস্যাগুলির সমাধান কিভাবে হতে পারে, আমরা মনে করি বাংলাদেশের সমস্যার সমাধানের একমাত্র রাস্তা, একমাত্র জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি পরিশোধিত হয়, শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা শিক্ষক তারা যদি শোধিত মানুষ হয়, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি শোধনাগার হয়, তাহলে বাংলাদেশের কোনো সমস্যাই থাকবে না। বাংলাদেশে যত ইনভেস্ট আছে, সেই সকল ইনভেস্টে যদি 80% ইনভেস্ট যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা ইনভেস্ট করতে পারি, আমরা মনে করি সেটি একটি সার্থক ইনভেস্টমেন্ট হবে। আমরা 50টি যুদ্ধ জাহাজ কেনার চেয়ে, আমরা 50টি মিসাইল কেনার চেয়ে, আমরা 50টি আগ্নেয়াস্ত্র কেনার চেয়ে, আমরা অ্যাটমিক এনার্জি রিসার্চ করার চেয়ে যদি মডেল স্কুল অ্যান্ড কলেজকে যদি সেন্টার অফ এক্সেলেন্স বানাইতে পারি, আমরা বিশ্বাস করি সেটি একটি দামি কাজ হবে। কারণ আমরা আগ্নেয়াস্ত্র দিয়ে, মরণাস্ত্র দিয়ে মানুষ মারতে চাই, আর আমরা যদি প্যাট্রোনাইজ করি মডেল স্কুল অ্যান্ড কলেজকে, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজকে, তাহলে আমরা সেখানে মানুষ মারার পরিবর্তে আমরা মানুষ বানাতে পারি। আর এই পৃথিবীতে সবচেয়ে বড় কঠিন কাজ মানুষের জন্য, সেটি হচ্ছে দি টাফেস্ট টাস্ক অফ এ হিউম্যান ইজ টু হিউম্যানাইজ। একটি মানুষের জন্য সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে একটি মানুষকে মানুষ বানানো, আর সেই কঠিন কাজের দায়িত্ব আপনাদের উপরে ন্যস্ত আছে। আপনারা সাহিত্য পড়াবেন, কিন্তু সাহিত্যর রস বাচ্চাদেরকে সিঞ্চন করবেন। আপনারা ভূগোল পড়াবেন, কিন্তু ভূগোলের রস তাদের মস্তিষ্কে সঞ্চালিত করবেন, তাদেরকে নৈতিকতা, তাদেরকে দেশপ্রেম, ভূগোলের মাধ্যমে যাতে দেশকে ভালোবাসে, ভূগোলের মাধ্যমে যাতে তারা দেশকে চিনতে পারে, আপনাদের চেতনাগুলির মাধ্যমে যাতে বাচ্চাদেরকে আমরা নৈতিকতার, সততার চেতনায় উদ্বুদ্ধ করতে পারি। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ব্যর্থতা, আজকে শিক্ষকদের সবচেয়ে বড় ব্যর্থতা, তারা একটি কাগজ হাতে ধরিয়ে দিচ্ছে, আমাদের সন্তানদেরকে একটি সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছে, কিন্তু তারা যখন পেশাগত কাজে যখন তারা আত্মনিয়োগ করতেছে, তারা একটি বড় চোরা কারবারিতে এবং বড় একটি বুর্জুয়া, বড় একটি প্রতারকে পরিণত হচ্ছে। আপনাদেরকে এই রোগ চিহ্নিত করতে হবে। কেন একটি ছাত্র তার শিক্ষা জীবন শেষ করে যখন পেশাগত জীবনে যায়, লালসার দৃষ্টিতে সরকারি টাকার দিকে তাকায়, মানুষের দুঃখ কষ্টের দিকে, মানুষকে হাত ধরে টেনে তোলার শপথ না নিয়ে কেন তারা মানুষের বিপক্ষে বাধা হয়ে দাঁড়ায়? এই প্রশ্নের উত্তর যদি আপনারা করতে পারেন, আমরা বিশ্বাস করি তাহলে মডেল এবং মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের আজকের এই প্রোগ্রাম সফল হবে বলে আমরা বিশ্বাস করি। আজকের এই প্রোগ্রাম শুধু আনুষ্ঠানিকতা যাতে বন্দী না থাকে, আজকের এই প্রোগ্রাম যাতে সমাজ চেতনার, সমাজ পরিবর্তনের একটি অঙ্গীকারে পরিণত হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।